সবাইকে ম্যাথমেটিক্সের টার্গেট মাধ্যমিক ভিডিও সিরিজে সবাইকে স্বাগত। অঙ্কের এই সিরিজের আমরা আলোচনা করছি সরল সুদ চ্যাপ্টার নিয়ে। এই সরল সুদ চ্যাপ্টারে এর আগে বোর্ডের বইয়ের অঙ্কের সমাধান হয়েছে, অমিতাভ মিত্রের বইয়ের অঙ্কের সমাধান হয়েছে। আজকের পর্বে আমরা আলোচনা করব কেশব নাগের বইতে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, ভীষণ কাজের হতে চলেছে। যারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি তাড়াতাড়ি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলেছে যে বিমানবাবু তার দুই পুত্র কন্যার উচ্চশিক্ষার জন্য চিন্তা করে বার্ষিক 12% সরল সুদে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। 20 বছর পর ব্যাংক থেকে যে টাকা পেলেন তা 5:3 রেশিওতে পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে সরাসরি ঋণপত্র কিনলেন। পুত্রের ঋণপত্রের পরিমাণ 25,500 টাকা হলে বিমানবাবু সর্বপ্রথম কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এখানে জিনিসটা আগে বুঝতে হবে। ভাষার অঙ্কের সবচেয়ে জরুরি হচ্ছে কি, ভাষা যেটা আছে সেটা কিন্তু পড়লাম, পড়ে মাথায় নিয়ে যেতে হবে সেটা, যে কীটা বলেছে, কি কি ডাটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এখানে বিমানবাবুর এক পুত্র এক কন্যা আছে, দুই পুত্র কন্যা, তাদের উচ্চশিক্ষার কথা ভেবে 12% হারে সরল সুদের টাকা ব্যাংক থেকে লোন নিলেন। তাহলে কত টাকা নিলেন সেটা তো বলে দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। কিন্তু সুদের হার বলা আছে 12% সরল সুদ। এটা তো 20 বছর পর, আবার সময়টা হচ্ছে 20 বছর। 20 বছর পর বার্ষিক ব্যাংক থেকে যে টাকা পেলেন তা 5:3 অনুপাতে পুত্র এবং কন্যার মধ্যে ভাগ করে দিলেন, ঋণপত্র কিনলেন। তো এবারে 20 বছর পর কি পরিমাণ টাকা পেলেন সেটা আমাদের বের করতে হবে, এবং সেটা 5:3 অনুপাতে অনুপাতে এখানে দেওয়া আছে। এই যে অনুপাতটা দেওয়া আছে এর মধ্যে পুত্রের ঋণপত্র হচ্ছে এটা, তাহলে আমরা কন্যার ঋণপত্র পেয়ে যাব। এখান থেকে অনুপাতকে অংশে বের করে সেখান থেকে কন্যার ঋণপত্র পেয়ে যাব। এইবারে কন্যার ঋণপত্র পেলাম, পুত্রের ঋণপত্র পেলাম, দুটো যোগ করে টোটাল কত টাকা পেয়েছি সেটা পেয়ে যাব, এবং সেখান থেকে আমাদের আসলটা খুব সহজে আমরা পেয়ে যাব। তো দেখা যাক এটা কি করা যায়। বিমানবাবু প্রথমে এখানে হয়েছে বিমানবাবু ব্যাংক থেকে জমা নিয়েছিলেন। অবভিয়াসলি এটাকে এক্স ধরতে হবে, কারণ এটা দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে। তাহলে আসল হচ্ছে x টাকা, আর সুদের হার এখানে যেটা বলেছি 12% হারে সেটা 12%, টাইম এখানে 20 বছর দেওয়া আছে, তো 20 বছর। এবারে সূত্র যেটা জানি, I = PRT/100। এই চ্যাপ্টারে একটাই সূত্র আছে, এটাকে ঘুরে ফিরে সূত্র তৈরি হয়। তো এবারে পির জায়গাতে আমরা x বসালাম, আর জায়গাতে 12, টির জায়গাতে 20, আর এখানে 100টা 100 থাকবে। এবারে উপরে ক্যালকুলেশন করব, এখানে একটা শূন্য কেটে দিলাম, তারপরে এটা 5-এ কাটবে, তাহলে 12/5 উপরে x থাকবে। এই টাকাটা হচ্ছে আমাদের আই বা সুদের পরিমাণ। এইবারে তাহলে আসলটা হচ্ছে x, সুদটা পেলাম এটা, তাহলে মোট কত হচ্ছে সুদে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে x + 12x/5, তার মানে হচ্ছে এটা কত 17x/5। এইবারে যেটা বলেছে পুত্র কন্যা রেশিও, যেটা ঋণপত্র তৈরি হলো সেটা হচ্ছে এইটা। তাহলে পুত্রের অংশ এখান থেকে, এই অনুপাত থেকে যদি আমি অংশ বের করি তাহলে পুত্রের অংশ কত হবে না, পুত্রের অংশ সমান পুত্রের অনুপাত বাই টোটাল অনুপাত, মানে 5/8, আর কন্যার অংশ হবে 3/8। তো তাহলে টোটাল যে ঋণপত্র আমাদের যেটা হয়েছিল সেখান থেকে তাকে 5/8 দিয়ে গুণ করলে পুত্রের ঋণপত্র পাবো, 3/8 দিয়ে গুণ করলে কন্যার ঋণপত্র পাবো। তো এটার 5/8 দিয়ে গুণ করে পুত্রের ঋণপত্র যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কত 17x/8। তো এইটা আমাদের দেওয়া আছে কত, আমি যদি কোশ্চেনটা দেখি একবার তাহলে বুঝতে পারবো। এটা দেওয়া আছে যে পুত্রের ঋণপত্রের পরিমাণ হচ্ছে 25,500। তাহলে এখানে যেটা আমরা পেলাম সেটা পুত্রের ঋণপত্র।
এটা, তাহলে এটা সমান হবে 25,500। তাহলে শর্তানুসারে যেটা আমাদের কন্ডিশন যেটা বলেছে 17x/8 সমান 25,500, সেখান থেকে এক্স এর মান বেরোলো কত না 12,000 টাকা। এক্স এর মান আমরা পেয়ে গেলাম 12,000 টাকা, ওটাই আমাদের চেয়েছিল। তাহলে বিমানবাবু সর্বপ্রথম 12,000 টাকা জমা রেখেছিলেন। তো আশা করি অঙ্কটা বুঝতে অসুবিধা হলো না। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসে। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্কে যাওয়ার আগে বলি যে এই যে অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, শুধু বোর্ডের বই নয়, বোর্ডের বই ছাড়াও এই অঙ্কগুলো প্র্যাকটিস করার দরকার আছে। তো এই অঙ্ক প্র্যাকটিস করবে এইভাবে যে প্রথমে যে কোয়েশ্চেনটা তোমরা দেখলে স্ক্রিনে যেটা দেখলে সেটা নিজে করার চেষ্টা করবে, না বুঝতে পারলে তাহলে ভিডিওটা দেখে নাও, তারপরে অঙ্কটা আবার নিজে করার চেষ্টা করো। তো কিছুদিন পরে এটা দেখে যদি করো, যারা ভিডিও দেখে তারপরে নিজে থেকে যদি না পারো সেক্ষেত্রে কিন্তু সেটা আবার রিপিট করতে হবে প্র্যাকটিস করে, যতক্ষণ না অঙ্কটাকে নিজে করতে পারো। এবং প্রত্যেকটা অঙ্ক করার সময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা যে ডাটা যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের আগে বুঝে নিতে হবে, এবং সেগুলো আগে যদি কালেকশন করে নিতে পারি আর কি এটা দরকার তাহলে খুব সহজে পেয়ে যাও। নেক্সট অঙ্কে চলে যাই এবারে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে কিন্তু কেশব নাগের বইয়ের সঙ্গে দাগটা মিলবে না, কারণ পরপর পরপর আমরা যে অঙ্কগুলো বেছেছি সেই অঙ্কগুলোই এখানে 1 2 3 4 করে লিখেছি। তো ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখানে আছে। তো সেক্ষেত্রে তোমরা বই যদি থাকে তোমরা বইতে দেখে নিতে পারো, এই অঙ্কগুলো বইতে আছে। তো 2 দাগের অঙ্ক যেটা বলেছে কি একবার দেখে নিই। তো এইটা তোমরা যে লাল কালিতে যেটা লেখা আছে ওটা প্রশ্ন, ওটা দিয়ে তোমরা নিজেরা অঙ্কটা সলিউশন করতে পারো নাকি আগে পজ করে দেখে নাও। তারপরে যদি পেরে থাকো বা নাও পেরে থাকো, যদি পেরে থাকো তাহলে এটা যদি আমারটা যদি আলাদা প্রসেস হয় সেটাও দেখতে পারো, আবার যদি না পেরে থাকো তো এটা অবশ্যই দেখবে। তো এখানে বলেছে কি এ বি এর নিকট থেকে 6% সুদে 4 বছরের জন্য 960 টাকা ধার করলো, 4 বছরের জন্য 6% সুদ। তাহলে আমাদের সময়টা আর এটা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেলাম। চুক্তি অনুযায়ী 3 বছর আসলের 1/4 অংশ শোধ করতে হবে এবং চতুর্থ বছর শেষে আসলের অবশিষ্ট অংশ এবং সমস্ত সুদ পরিশোধ করতে হবে। তো চতুর্থ বছরে কত টাকা দিতে হবে, এখানে কিন্তু চতুর্থ বছরটা তৃতীয় বছরের সঙ্গে রিলেটেড। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 3 বছরে যেটা হচ্ছে, 3 বছরে টোটাল আমাদের যেটা হচ্ছে আসলের 1/4 অংশ কিন্তু শোধ করতে হবে। আসল যেটা আমাদের ছিল যে ধার করা হয়েছিল 960 টাকা, তো 960 টাকার 1/4 অংশ কিন্তু 3 বছর শেষে শোধ করে দিতে হবে। বাকি যে অংশটা থাকবে আমরা বিয়োগ করলে পেয়ে যাব সেই অংশটা, এবং টোটাল যে সুদটা হবে সেই অংশটা, এই দুটো মিলে কিন্তু শোধ করতে হবে 4 বছরের শেষে। সেইটা কতটা শোধ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে 6% হারে 960 টাকায় 1 বছরের সুদ, সেটা আমরা সেটা সরল সুদের যে সূত্র পিআরটি 1 বছরের ক্ষেত্রে বের করা হয়েছে সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমাদের যেটা হচ্ছে কি যে চুক্তি অনুসারে যেটা হলো যে প্রথম এখানে কিন্তু একটু পরিষ্কার করে এটা পড়ে না জরুরি। চুক্তি অনুযায়ী প্রথম 3 বছর আসলের 1/4 অংশ শোধ করতে হবে। প্রথম 3 বছর, 3 বছর পরে কিন্তু বলেনি, এটা খেয়াল রাখতে হবে, খুব ইন্টারেস্টিং জিনিস। প্রথম 3 বছর মানে প্রতি বছরই তাকে আসলের 1/4 অংশ শোধ করতে হবে। প্রথম বছর যেটা আসল থাকবে সেখান থেকে 1/4 অংশ বের করে সেটা শোধ করব, বাকি যেটা থাকবে পরের থেকে 1/4 অংশ থেকে আবার শোধ করব। ইন্টারেস্টিং, এটা এই ভাষাটা কিন্তু ভাষার জন্য অঙ্ক ভুল হতে পারে। তো এখানে আমরা একবারে 3 বছরের ক্যালকুলেশন করব না, 3 বছর ধরে প্রত্যেক বছরের আলাদা আলাদা ক্যালকুলেশন হবে, এক বছর হিসাব করে ক্যালকুলেশন। সেই জন্য 1 বছরের আমরা প্রথমে সুদের পরিমাণটা বের করে নিলাম, এবং মোট টাকা থেকে সেখান থেকে আসলের 1/4 অংশ বাদ দিলাম, বাদ দিয়ে 720 টাকা হচ্ছে এটা প্রথম বছরের ক্ষেত্রে 720 টাকা ফেরত দিতে হবে। তাহলে
220 টাকা 240 টাকা ফেরত দিতে হচ্ছে, মোট থাকছে কত আসল হিসেবে 720 টাকা। এটা দ্বিতীয় বছরের ক্ষেত্রে। আবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে ওই একই পার্সেন্ট সুদের হার 6% সুদের হারে আবার 720 টাকার সুদ যেটা হবে সেটা হচ্ছে 43 টাকা 20 পয়সা। এবং দ্বিতীয় বছরে তাকে ফেরত দিতে হবে 720 টাকা থেকে 240 টাকা আসলের 1/4 অংশ। আসল যেটা ছিল 960 টাকা, আসল সবসময় ফিক্সড, এবং যেটা ফেরত দিতে হবে সেটাও ফিক্সড। তাহলে 240 টাকা প্রত্যেক বছর ফেরত দিতে হবে। তাহলে দ্বিতীয় বছর আসলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। আসলের পরিমাণ কমে যাওয়ার জন্য কি হচ্ছে, এই আসলের উপরে সুদের পরিমাণও পরপর কমছে। একই সুদ কিন্তু প্রতি বছর, এই 3 বছর 3 দিয়ে গুণ করে দিলাম এরকম হবে না, প্রত্যেক বছর সুদ কিন্তু কমবে। প্রথম বছর সুদ হয়েছিল কত, 57 টাকা 60 পয়সা, দ্বিতীয় বছর সুদ হলো 43 টাকা 20 পয়সা, তারপরে এইখানে তৃতীয়বারে সুদ হবে 28 টাকা 80 পয়সা। এইবারে 3 বছর পরে যেটা হচ্ছে যে আসলটা ছিল তৃতীয় বছরের ক্ষেত্রে 480 টাকা, সেখান থেকে 240 টাকা ফিক্সড, যেটা বাদ দিতে হচ্ছে 240 টাকা থাকছে। এটা কিন্তু 3 বছর পরের যেটা আছে প্রদত্ত বছরে দিতে হবে তার মধ্যে একটা অংশ। এবারে আর বাকি যেটা সুদের পরিমাণ, এতদিন ধরে যে সুদটা ক্যালকুলেশন হয়েছিল সেই সুদের পরিমাণটা দিতে হবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে চতুর্থ বছরের ক্ষেত্রে যেটা হচ্ছে সুদের পরিমাণ হচ্ছে 14 টাকা 40 পয়সা। একই রকম হারে PRT/100 একই সূত্র অনুসারে আমরা ব্যবহার করলাম এইটা। তো এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 14 টাকা 40 পয়সা। এবারে 4 বছরে মোট সুদের পরিমাণ কত হচ্ছে, প্রথম বছর 57 টাকা, প্রথম বছর যদি আমরা দেখি তাহলে একটু ক্যালকুলেশনটা দেখে নিই উপর থেকে। প্রথম বছর যে সূত্রটা পেয়েছিলাম সেটা 57 টাকা 60 পয়সা, দ্বিতীয় বছর যেটা হয়েছিল 43 টাকা 20 পয়সা, তৃতীয় বছর যেটা সুদ হয়েছিল 28 টাকা 80 পয়সা, এবং চতুর্থ বছরে যেটা লাস্টে যেটা সুদ হয়েছিল 14 টাকা 40 পয়সা। পরপর কমতে যাচ্ছে। এই যে চারটা আমি যোগ করব, এই চারটা যোগ করলে টোটাল সুদ যেটা চতুর্থ বছরের শেষে কি দিতে হবে, যে আসলটা বেঁচে থাকবে এবং তার সঙ্গে মোট সুদটা চারটা যদি যোগ করি 4 বছরের জন্য 144 টাকা হচ্ছে, 144 টাকা। এবং তাহলে চতুর্থ বছরে দিতে হবে যে আসলের বাকি অংশটা কি করে না, আসলের 1/4 অংশ যেটা আমরা পেয়েছিলাম 240 টাকা, সেটা এই 4 বছর প্রত্যেক বছর বাদ দিতে হচ্ছে, দিয়ে আসল কমতে থাকছে, শেষমেশ 240 টাকা এলো, এবং সেখান থেকে তার সঙ্গে সুদ যোগ হবে। 240 টাকার সঙ্গে টোটাল সুদ হচ্ছে 144 টাকা 4 বছরের ক্ষেত্রে। মোট হচ্ছে কত, 384 টাকা। তাহলে 384 টাকা হবে আমাদের উত্তর। এই টাকাটা পরিশোধ করতে হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। যদি না এই ধরনের অঙ্ক পড়া না থাকলে, এই অঙ্ক কিন্তু না করে গেলে কিন্তু অবশ্যই বিপদ হবে। তো এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার আসে। নেক্সট অঙ্কে চলে যাব। তৃতীয় অঙ্ক এখানে বলেছে যে ঘনশ্যামবাবু তার সঞ্চিত অর্থ সমানভাবে দুটি ব্যাংকে 14.5% এবং 5% বার্ষিক সরল সুদের হারে জমা করেন। 2 বছর পর তার প্রাপ্ত সুদের অন্তর 4270 টাকা হয়। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো এখানে দুটো সুদ হচ্ছে, এটা 5% নয়, এটা 15% হবে, এটা 15%। তো একটা 14.5%, একটা 15%, দুটো আছে, দুটো ব্যাংক থেকে এইভাবেই সুদ দেয় এবং একটা নির্দিষ্ট পরিমাণে টাকা রাখে, সেটা বলা নেই কত টাকা জমা রেখেছিলেন। কিন্তু দুটো যে সুদ পেলেন সেই সুদের পার্থক্য যেটা হচ্ছে 2 বছর পরে, পার্থক্য হচ্ছে কত, 4720 টাকা। তো আমরা এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে কত টাকা জমা রেখেছিলেন, আমরা সেটা ধরে নেব। আমরা ধরে নিচ্ছি যে X টাকা জমা রেখেছিলেন। এইবারে X টাকা, তাহলে আসলটা হচ্ছে X টাকা, সুদের পরিমাণ যেটা প্রথমটা সুদের পরিমাণ 14.5%, এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে 29/2, আর টাইম হচ্ছে 2 বছর। তাহলে সূত্র অনুসারে I = PRT/100। তো এবারে বসিয়ে দেওয়া হলো 29x/100 এলো। আবার অনুভাবে দ্বিতীয় ভাগে যেটা হয়েছে, আসল ওই একই X, এবং সেই ক্ষেত্রে কিন্তু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15% এবং সময় 2 বছর। একই জিনিস আছে, একই সূত্র I = PRT/100। সেটা থেকে পেলাম কত, যে 3x/10। এটা পেলাম 29x/100 আর এটা 3x/10।
তো এটাকে যদি 100 করতে চাই, এটাকে যদি 10 দিয়ে গুণ করি 30/100 হচ্ছে, তাহলে এখানে x/100টা বেশি আছে। তো তাহলে এই দুটোকে বিয়োগ করতে সুবিধা হবে যদি এদের ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, এই যে হর যেটা আছে, এই হর দুটো যদি একই হয় তাহলে দুটোর মধ্যে আমাদের তো বিয়োগ করতে হবে, বিয়োগফল বলেছে এইটা হবে, দুটো সুদের পার্থক্য। সে তো বিয়োগ করতে গেলে হর যদি একই হয়, হয় এটাকে 10 দিয়ে কাটবো, 10 দিয়ে কাটা যাবে না এখানে, সেই জন্য এটাকে 10 দিয়ে উপর নিচে গুণ করে আমরা একই করে দেবো, তাতে ক্যালকুলেশনের সুবিধা হবে। না হলে এটা এমনি ক্যালকুলেশন করবো, লসাগু 100 হবে, তো এখানে এটাকে 10 দিয়ে গুণ হবে, এটা তাহলে টোটাল যে কোনো একটা পদ্ধতি, খুব একটা বড় ক্যালকুলেশনে এমনিও করা যেতে পারে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম শর্ত অনুসারে, এটা মাইনাস এটা সমান এটা দেওয়া আছে এবং কন্ডিশনটা বলা আছে। সেখান থেকে এক্স পেলাম কত, এক্স সমান হচ্ছে কত না 4,72,000 টাকা। এই টাকাটা তিনি প্রথমে ব্যাংকে জমা রেখেছিলেন। তো এটাই আমাদের উত্তর। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে, ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, এটা ভীষণ কাজের। নেক্সট অঙ্কে চলে যাই। তোমরা দেখছো টার্গেট এই মাধ্যমিক সিরিজের ভিডিও সিরিজ। তো যেখানে বোর্ডের বই এছাড়াও বাজার চলতি নামি দামি লেখক যেমন কেশবনাগ, অমলকে ভৌমিক, অমিতাভ মিত্র, এরকম নানা ধরনের নামি দামি লেখকের বই থেকে বাছাই করা অঙ্ক নিয়ে এই ভিডিও সিরিজ, যেটা মাধ্যমিকের জন্য তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই সিরিজটি অবশ্যই দেখবে, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ কিংবা যারা টেনে উঠেছ তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখন আমরা করব পরবর্তী অঙ্ক, যেটা স্ক্রিনে দেখে নাও কি বলেছে। কোনো আর্থিক সংস্থায় বার্ষিক সরল সুদের হার প্রথম 2 বছরে 8%, পরবর্তী 3 বছরে 8% এবং শেষের বছরগুলিতে 10% পরিমাণ, অর্থাৎ 6 বছরে সুদ 1520 টাকা হবে। তো কত পরিমাণ অর্থের, তো এখানে আসলটাই বের করতে হবে। এখানে যেটা পরপর পার্টে বলেছে, প্রথম 3 বছর 8%, তারপরে 3 বছর 8%, মানে 6 বছর হলো, এবং শেষের বছরগুলিতে 10%। টোটাল 6 বছর বলেছে। তো প্রথম 2 বছর এবং পরবর্তী 3 বছর, মোট 5 বছর হচ্ছে। তো আর 1 বছর বাকি থাকছে। তো ঠিক আছে, এভাবে আমরা ক্যালকুলেশন করব। দেখে নিই ক্যালকুলেশন সমাধানটা কেমন হবে। এখানে মূলধনটা যেটা চেয়েছে সেটা আমরা ধরে নিচ্ছি আসল, যেটা এক্স টাকা। তো পি সমান এক্স টাকা, পার্সেন্টেজ 8%, 2 বছর, সূত্র অনুসারে PRT/100, এটা সুদ, মোট সুদের পরিমাণ। সেখানে পির জায়গায় এক্স বসালাম, আর এর জায়গাতে আর সমান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সেটা 8%, আর হচ্ছে 2 বছরের জন্য বাই 100। তো এটা ক্যালকুলেশন করলে 4x/25 দাঁড়ায়। সিম্পল ক্যালকুলেশন। এরপর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় টার্মটা হচ্ছে 3 বছরের জন্য 8%, আগেরটা 2 বছরের জন্য ছিল, এটা 3 বছরের জন্য। বেসিক্যালি ক্যালকুলেশন একই রকমের, বিশেষ কোনো পার্থক্য নেই। তো এখানে ওইভাবে যেটা পেলাম সেটা হচ্ছে কত, 6x/25। এবারে যেটা হচ্ছে যে লাস্টের পোর্শনটা, লাস্ট পার্টে, সেটা কি হচ্ছে, কত বছর, মোট তো 6 বছর হয়ে গেল, 5 বছর, আর থাকছে 1 বছর। 1 বছরের জন্য 10% সুদের হার এবং আসলটা হচ্ছে এক্স। তাহলে I সমান PRT/100, সেখানে মানগুলো বসালাম, এটা হচ্ছে x/10। তাহলে 3টে পেলাম, এটা, এটা আর এটা, এই 3টে আমরা সুদ পেলাম, সরল সুদ। বলেছে 3টে মোট সুদের পরিমাণ 1520 টাকা। তাহলে 3টে সুদ যদি যোগ করি, 3টে যোগ করা হলো, সেটা সমান হচ্ছে 1520, এটা শর্ত। তাহলে এইটাকে ক্যালকুলেশন করব। এখানে ভগ্নাংশের যোগ যেমন হয় সেইভাবেই ক্যালকুলেশন হচ্ছে। লসাগু হচ্ছে 50, আর তাহলে এটা 2-এ যাবে, তাহলে উপরটা 2 দিয়ে গুণ হবে, এটাও 2 যাবে, 2 এটা দিয়ে যদি এটাকে 25 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, তাহলে উপরটা 2 দিয়ে গুণ হবে, আর এটা একই থাকছে, উপরটা যা ছিল সেটাই থাকবে। আচ্ছা, এটা 10 ছিল, তাহলে এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে উপরটা 5 দিয়ে গুণ হবে, তাহলে 5x হচ্ছে। তাহলে এইটা পুরো আমরা যোগ করব, উপরে যোগ হয়ে 25x হবে, নিচে 50, তাহলে এটা x/2 হয়ে যাবে, ওপাশে থাকবে 1520। তাহলে 1520 × 2 মানে 3040। এখানে ক্যালকুলেশনটা এভাবে না করে এটাকে যদি হাফ করে দিই, তাহলে এটা × 2 হয়ে যাবে, এটা সমান হচ্ছে এটা।
3040 টাকা, তাহলে মোট অর্থের পরিমাণ হবে 3040। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। তোমরা কিন্তু এই অঙ্কগুলো নিজেও প্র্যাকটিস করবে এবং অঙ্ক ভিডিওটা দেখবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু না দেখে গেলে মাধ্যমিক পরীক্ষাতে অনেক সমস্যা হতে পারে। তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা বলেছে 2600 টাকা দুটি অংশে এরূপে ভাগ করো যাতে প্রথম অংশের বার্ষিক 5% হারে 5 বছরের সরল সুদ, দ্বিতীয় অংশের বার্ষিক 4.5% হারে 6 বছরের সুদের পরিমাণ সমান হয়। সুদের পরিমাণ দুটো সমান হবে এবং সেটা প্রথমটা 5 বছরে, দ্বিতীয়টা 6 বছরে। আর প্রথমটার 5% সুদ, দ্বিতীয়টা 4.5% সুদ, আসলটা একই। তাহলে দুটোর আমরা সুদের পরিমাণ বের করব এবং সেটাকে সমান করব। তো যেটা এখানে ডাটাটা দেওয়া নেই সেটা হচ্ছে কি না, দুটোকে ভাগ করতে হবে। দুটোকে ভাগ করতে হবে, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। তাহলে দুটোতে সেই ক্ষেত্রে দুটোর সুদের হার বেরোবে এবং সেটাকে সমান করে এক্স এর মান পাবো আমরা। তাহলে মোট অংশ প্রথম অংশ ধরে নিলাম এক্স, তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে 2600 মাইনাস এক্স, টোটাল তো 2600 হচ্ছে এইটা। এইবারে প্রথম অংশের ক্ষেত্রে 5% সুদ 5 বছরের জন্য, আর সেক্ষেত্রে আসল হচ্ছে এক্স, তাহলে আসল এক্স, আর হচ্ছে 5%, টি হচ্ছে 5। তাহলে আই সমান সুদের পরিমাণ পিআরটি বাই 100, মানগুলো বসিয়ে দিলাম x/4। এবং দ্বিতীয় অংশের ক্ষেত্রে যেটা হচ্ছে 2600 মাইনাস এক্স, যেটা হচ্ছে বাকি অংশটা, তো এটার ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4.5%, মানে 9.2%, এবং 6 বছরের জন্য, যেহেতু দ্বিতীয় অংশ হচ্ছে 6 বছরের জন্য বলেছে। তাহলে আই সমান পিআরটি বাই 100। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম যে 2600 মাইনাস এক্স ইন্টু 9/2 ইন্টু 6/100, এইটা বেরোলো। এইবারে যেটা বলেছে দুটোর পরিমাণ সমান হবে, তাহলে আগে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে কত x/4, আর এখন যেটা বেরোলো সেটা এইটা। এই দুটোকে সমান করো। এখানে শর্তানুসারে দুটোকে সমান করা হয়েছে এবং সেখান থেকে 4 ওপাশে গুণ হয়ে যাবে। এখানে x ছিল, সরি এটা দুবার লেখা হয়েছে, এটা বারবার লেখা হচ্ছে, এটা দরকার ছিল না। এইখান থেকে ঠিক আছে, এটা দুটো সমান করা হলো। এবার নিচে x ছিল, এখানে একবারে 25 করে দেওয়া হয়েছে। 25 করে দেওয়া হয়েছে কেন, এটা 100 ছিল, তো 100 ছিল এখানে, আর এখানে নিচে 4টা, এবারে উপরে গুণ হবে, তাহলে এটা কেটে 25 হয়ে যাবে। একবারে 25টা, এখানে 100 ছিল, এটাতে 25 লেখা আছে তাই জন্য। এইবারে আমরা কি করব, 25 ওপাশে গুণ হয়ে যাবে, আর এটা যেমন আছে তেমন পড়ে থাকবে। এটাকে 27 দিয়ে পুরো ব্র্যাকেটটা তুলে গুণ করে দেবো। গুণ করে এবারে এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসবো। এখানে 25x, এখানে হচ্ছে 27x, এই দুটোকে এক সাইডে নিয়ে আসবো। তাহলে নিয়ে এলে 25x 27x এক সাইডে, এখানে মাইনাস আছে, এপাশে এলে প্লাস হয়ে যাবে। 25x প্লাস 27x মানে 52x, এটা হয়ে গেল। আর এই পাশে যেমন আছে তেমন থাকবে। এইবারে x সমান হবে কত না 70,200/52। এটা যদি ভাগ করে দিই, ভাগ করে দেখতে হবে সিম্পল ভাগের নিয়মে। এটা হচ্ছে 1350 টাকা। তাহলে এক্স এর পরিমাণ যেহেতু 1350 পাচ্ছি, তাহলে দ্বিতীয় অংশটা হবে কত না 2600 মাইনাস 1350, এটা হচ্ছে 1250। তাহলে এই গেল দ্বিতীয় অংশের পরিমাণ। আমাদের যেটা চেয়েছিল কি, আমাদের চেয়েছিল যে দ্বিতীয় দুটি অংশকে এরূপে ভাগ করো যে যাতে প্রথম অংশ এত হয়। দুটি অংশের ভাগের যেটা, সেটা আমাদের বের করতে হবে কিভাবে ভাগ হয়েছিল। তাহলে দুটি অংশ, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। মেনলি প্রশ্ন হচ্ছে যে মোট 2600 টাকাকে কিভাবে দুটি অংশে ভাগ করা যাবে। তো এটাই হবে উত্তর। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস থাকা ভীষণ জরুরি। আজকের পর্বের শেষ অঙ্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখে নাও অঙ্কটা কি বলেছে, যে কিছু পরিমাণের কিছু পরিমাণ অর্থ ঋণ নিয়েছে যার সুদের হার প্রথম বছর বার্ষিক 6%, পরবর্তী প্রত্যেক বছরের সুদের হার পূর্ববর্তী বছরের তুলনায় 0.5% হারে বৃদ্ধি পায়। একবারে অন্য ধরনের অঙ্ক কিন্তু এটা, সুদের পার্সেন্টেজটা পরপর বৃদ্ধি পাচ্ছে। মানে প্রথম বছর যদি 6% হয়, দ্বিতীয় বছর 0.5% বৃদ্ধি পায়, মানে 6.5%, তারপরে বছর 7%, তারপরে 7.5%, তারপরে 8%, এইভাবে 4 বছর এইভাবে বাড়তে থাকবে। 4 বছর পরে 3375 টাকা সুদ পায়। সে কত টাকা সুদ পায়? তাহলে 4 বছরে কি কি হচ্ছে, প্রথমে 6% হচ্ছে, তারপরে 6.5%, তারপরে 7%, তারপরে 7.5%। এই যে 4 বছরের আমার পার্সেন্টেজটা এইভাবে প্রথমে আমরা বের করে নেব।
সুদের হার, বাকি সুদের হার বের হয়ে গেছে। এক্ষেত্রে আমরা আসলটা তো জানি না, আসল ধরে নেবো x টাকা, টোটাল সুদের পরিমাণ বলেছে, সে হোক, আমরা সুদগুলো বের করে যোগ করে ওটাকে সঙ্গে সমান করে দিলেই হবে। তাহলে পিআরটি বাই এক্স এই সূত্র অনুসারে 4টা সুদ বের করা হলো, 4টা সুদ বের করে যোগ করা হলো, যোগ করে আমরা লাস্ট পেলাম কত, 27x/100। এইটা সমান বলেছে যেটা যে মোট সুদের পরিমাণ 3375 টাকা। তো এইটা সমান আমরা যেটা পেলাম সেটা সমান হচ্ছে কত, 3375 টাকা। এবারে তাহলে 100টা ওপাশে গুণ হয়ে যাবে, এই পাশে 27x থাকবে, ওপাশে 100 গুণ হবে। আমরা গুণ এভাবে করব না, এটা গুণ চিহ্ন হিসেবেই থাকবে আর 27 নিচে চলে যাবে। এবারে এটার সঙ্গে এটা কাটাকাটি করব, কাটাকাটি করলে এটা হবে 125 দিয়ে কেটে যাবে। তো 125 গুণিতক 100 সমান এইটা 12,500। তাহলে তিনি 12,500 টাকা ঋণ নিয়েছিলেন। তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই সিরিজগুলো প্রথম থেকে মিস করে গেছো, অবশ্যই তোমরা প্রথম থেকে দেখতে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা অঙ্কগুলো নিয়ে কিন্তু সমস্ত বাজার চলতি সমস্ত বইয়ের থেকে বাছাই করা অঙ্ক, যেগুলো মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত অঙ্কের আলোচনা, সমস্ত অঙ্কের সমাধান এখানে করা আছে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই লাইক করে দিও, এবং যারা যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আসতে থাকবে। তো এই ধরনের অঙ্কগুলো যদি মিস করে যাও তাহলে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করা মুশকিল আছে। তাই এই ভিডিও তোমাদের জন্য অপরিহার্য হতে চলেছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।